প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো কর্তৃত্ববাদের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এটি 6 মার্কসের একটি প্রশ্ন। কর্তৃত্ব বা কর্তৃপক্ষের প্রতি অন্ধ আনুগত্যের মতাদর্শ হলো কর্তৃত্ববাদ। কর্তৃত্ববাদের উপর ভিত্তি করেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। সেখানে যারা রাষ্ট্রের শাসক তাদের কর্তৃত্বই সব কিছুর নিয়ন্ত্রক। গণতন্ত্রের একটি সম্পূর্ণ বিপরীত মতাদর্শ হল কর্তৃত্ববাদ। কর্তৃত্ববাদের গুণ বা সুবিধা। কর্তৃত্ববাদের উল্লেখযোগ্য গুণগুলি হল: 1 নম্বর পয়েন্ট, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। কর্তৃত্ববাদী প্রশাসন গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে জরুরি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। দেশে যখন প্রাকৃতিক বিপর্যয় বা সংকটের মধ্যে পড়ে তখন পরিস্থিতির মোকাবিলায় কর্তৃত্ববাদী প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, রাজনৈতিক স্থিতিশীলতা। কর্তৃত্ববাদের রাজনৈতিক স্থিতিশীলতা বা স্থায়িত্ব দেখা যায়। ঘন ঘন সরকার পরিবর্তনের রাজনৈতিক অস্থিরতা এখানে চোখে পড়ে না। 3 নম্বর পয়েন্ট, দ্রুত উন্নয়ন। কর্তৃত্ববাদী প্রশাসন একক নেতৃত্বের পরিচালনায় চালিত হয় বলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমলাতান্ত্রিক বাধা বা জটিলতা থাকে না। এর ফলে দ্রুত উন্নয়ন ঘটানো সম্ভব হয় এবং চালু প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করা যায়। এবার পয়েন্ট, কর্তৃত্ববাদের দোষ বা অসুবিধা। কর্তৃত্ববাদের প্রধান দোষগুলি হল: 1, স্বাধীনতার অভাব। কর্তৃত্ববাদী ব্যবস্থায় সীমিত রাজনৈতিক অধিকার ভোগের সুযোগ থাকে বলে এখানে নাগরিকদের স্বাধীনতা অনেকটা সীমিত অবস্থায় থাকে। এই সীমিত স্বাধীনতা শুধু যে নাগরিক অধিকার লঙ্ঘনের পথ প্রশস্ত করে তাই নয়, এর ফলে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাও ঘটতে থাকে। 2 নম্বর পয়েন্ট, স্বৈরাচারের আশঙ্কা। কর্তৃত্ববাদের যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা একজন কর্তৃত্ববাদী শাসক বা গোষ্ঠীর কক্ষিগত থাকে বলে তা স্বৈরাচারের চেহারা নিতে পারে, একথা অনেকে মনে করেন। যেহেতু কোনো বিরোধী দল বা বিরোধী শক্তি কর্তৃত্ববাদী ব্যবস্থায় তেমন সক্রিয় ভূমিকা পালন করতে পারে না, তাই কর্তৃত্ববাদী শাসকের স্বৈরাচারী হয়ে ওঠার যথেষ্ট আশঙ্কা থাকে। 3 নম্বর পয়েন্ট, সামাজিক অস্থিরতা। কর্তৃত্ববাদে যেমন ভিন্ন মতকে দমন করা যায়, তার ফলে জনগণের মধ্যে সামাজিক অস্থিরতা ও অসন্তোষ দেখা যায় বলে অনেকে মনে করেন। 4 নম্বর, সীমিত উদ্ভাবন ও সৃজনশীলতার অভাব। কর্তৃত্ববাদী ব্যবস্থা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে অত্যন্ত সীমিত করে রাখে বলে নাগরিকদের মধ্যে নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীলতার বিকাশ ঘটার কোনো সুযোগ থাকে না। এবার পয়েন্ট, মূল্যায়ন। পরিশেষে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক বিশ্বে কর্তৃত্ববাদ কখনোই সুশাসন দিতে পারে না। গণতান্ত্রিক মূল্যবোধ, বহুত্ববাদ ও ব্যক্তি স্বাধীনতাকে কর্তৃত্ববাদ যেভাবে ক্ষুণ্ণ করে তা সভ্যতার অগ্রগতির পথে অন্তরায় ছাড়া আর কিছুই নয়। তো এটা বলে দিই, কর্তৃত্ববাদ বলতে বোঝায় যদি কোনো দেশে, এটা হচ্ছে গণতন্ত্রের একটি বিপরীত মতাদর্শ, মানে শাসন ব্যবস্থাটা গণতন্ত্রের পুরোপুরি বিপরীত। মানে এখানে দেখা যায় যে বিভিন্ন দেশে কর্তৃত্ব মানে কোনো একটা ব্যক্তির উপর ভিত্তি করে, যেমন আমরা মুসোলিনির নেতৃত্বে যে ইতালিতে ফ্যাসিবাদ, জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদ, তো এইগুলোকে কর্তৃত্ববাদী বলা হয়। তো এই কর্তৃত্বের উপর ভিত্তি করেই রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। তার মানে তাদের যে কর্তৃত্ব, মানে তাদের যে সংগঠন, তার উপর ভিত্তি করেই গড়ে ওঠে, এটাকে কর্তৃত্ববাদ বলা হয়েছে। এর সুবিধা বা গুণগুলো কী কী? এবার এর সুবিধার ক্ষেত্রে বলা যায় যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় সহজে। যে কোনো একটা জরুরি অবস্থা বা প্রাকৃতিক বিপর্যয় বা সংকটের সময়, তখন গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের সংসদে বিল বা আইন পেশ করার এতে একটু সময় লাগে,
কিন্তু এতে কোনো রকম সময় লাগে না, এতে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতির মোকাবিলা করা যায়। রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এই কর্তৃত্ববাদী ব্যবস্থায়, কারণ এখানে যেহেতু কোনো বিরোধী পক্ষ তেমন থাকে না, তাই সরকার বারবার পরিবর্তনও হয় না, এর ফলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। দ্রুত উন্নয়ন বলতে বোঝায় তাড়াতাড়ি উন্নতির দিকে যাওয়া, যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ, তো সেক্ষেত্রে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করে নেওয়া হয়, তো যার ফলে তাড়াতাড়ি উন্নয়নমূলক কাজগুলো তাড়াতাড়ি চালু করা যায়। এবার হচ্ছে কর্তৃত্ববাদের দোষ বা অসুবিধা। তো অসুবিধাটা বলতে বোঝায় স্বাধীনতার অভাব। কর্তৃত্ববাদী ব্যবস্থায় কিন্তু স্বাধীনতা থাকে না। এখানে কর্তৃত্ব বা যে কর্তৃত্বের দায়িত্বে থাকবে সেই ব্যক্তি বা মহিলা যা বলবে সেটাই শেষ কথা হবে। যে আমাদের যে স্বাধীনতা থাকে, যে আমাদের যে মানুষের যে সাধারণ অধিকার, সেই সমস্ত বিষয়গুলো এখানে পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয় বা বাদ দিয়ে দেওয়া হয়। তো এখানে অনেকটা স্বাধীনতা অনেকটা সীমিত থাকে, যে পুরোপুরি স্বাধীনতা ভোগ করা যায় না। এরপরে হচ্ছে স্বৈরাচারের আশঙ্কা। কর্তৃত্ববাদ থাকলে যে স্বৈরাচার থাকবে না সেটা তো বলা যায় না, কারণ এখানে বিরোধী দল তেমন থাকে না, তো যার ফলে সে একটাই সরকার থাকে, যার ফলে তো যেখানে যেমন বলেছে যে একটি কর্তৃত্ববাদী শাসক বা গোষ্ঠীর হাতে কুক্ষিগত থাকে, যার ফলে স্বৈরাচারের চেহারা নিতে পারে। মানে সে যা করবে, সে যা ডিসিশন নেবে বা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা হবে এবং সেটাই আইনে পরিণত হবে। এর ফলে একটা স্বৈরাচারী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে সামাজিক অস্থিরতা। এই ধরনের যে কর্তৃত্ববাদী যেমন ভিন্ন মতকে দমন করা হয়। ভিন্ন মত বলতে সে যেটা বললো, তার কোনো যে কর্তৃত্ববাদী রাষ্ট্রনেতা যে কথাটি বললো, সেই কথাটির হয়তো কেউ বিরোধিতা করলো, তো সেটাকে দমন করে দেওয়া হয়, যার ফলে সামাজিক অস্থিরতা অসন্তোষ দেখা যায় বলে অনেকে মনে করে। সীমিত উদ্ভাবন ও সৃজনশীলতা বলতে বোঝায় যে নতুন নতুন কিছু করে তোলার ইচ্ছা। কিন্তু কর্তৃত্ববাদী মনোভাবে যে যেহেতু মত প্রকাশ ও ব্যক্তি স্বাধীনতা এই সমস্ত জিনিসগুলো সীমিত রাখা হয়, তো সেই হিসাবে এই ধরনের নতুন নতুন কাজ করার ইচ্ছা মানুষের থাকে না বা সুযোগও থাকে না। তো শেষে বলা যেতে পারে যে বর্তমান বিশ্বে যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ স্থানে আছে, তো সেখানে কর্তৃত্ববাদ কখনোই সুশাসন দিতে পারবে না গণতান্ত্রিক ব্যবস্থার মতো। আমাদের ব্যক্তি স্বাধীনতা একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান মানব জীবনে, তো সেইটা যেহেতু কর্তৃত্ববাদ দিতে পারছে না, তো সেই হিসাবে কর্তৃত্ববাদকে গ্রহণ করা সমস্ত জায়গায় সম্ভব হয়ে ওঠে না। তো সেই হিসাবে বলা যায় গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন মূল্যবোধ, বহুত্ববাদ, ব্যক্তি স্বাধীনতা এই সমস্ত কর্তৃত্ববাদ যেভাবে ক্ষুণ্ণ করছে, তো তারপরে সভ্যতার অগ্রগতি হচ্ছে তার পথে একটা বাধা বা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।